এই ক্লাসের মাধ্যমে আমরা জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স থেকে বাছাই করা সেরা সেরা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সলভ করব। তো সেশনটিকে মাস্ট প্রত্যেকে একটু অবশ্যই লাইক শেয়ার করে দেবে, যাতে করে বেশি ছেলে মেয়ে যুক্ত হতে পারে। চলো শুরু করে নিই ক্লাস আজকে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন, মানবদেহে কোবাল্টের ঘাটতি থাকলে কোন ভিটামিনের সংশ্লেষ বাধাপ্রাপ্ত হয়? তোমরা যদি অ্যান্সার জানো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কমেন্টের মাধ্যমে জানাবার জন্য চেষ্টা করবে, ঠিক আছে? যদি অ্যান্সার তোমরা জানো বলো সঠিক উত্তর কোনটা হবে। ভিটামিন সি, ভিটামিন বি3, ভিটামিন বি12, ভিটামিন বি7। সঠিক উত্তরটি কোনটা হবে চারটে অপশনের মধ্যে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ভিটামিন বি12। মানবদেহে কোবাল্টের ঘাটতি থাকলে কোন ভিটামিনের সংশ্লেষে বাধাপ্রাপ্ত হবে? ভিটামিন বি12। এরপরে প্রত্যেকটা ভিটামিন এবং তার যে রাসায়নিক নাম রয়েছে, কেমিক্যাল নেম রয়েছে, সেইগুলো আমরা দেখবো। দেখো ভিটামিন এ, যার কেমিক্যাল নেম হচ্ছে তোমাদের কি বলতো, রেটিনল। ভিটামিন বি1 থায়ামিন, ভিটামিন বি2 রাইবোফ্লেভিন, ভিটামিন বি3 নিয়াসিন, ভিটামিন বি5 প্যান্টাথেনিক অ্যাসিড, ভিটামিন বি6 পাইরোডক্সিন, ভিটামিন বি7 বায়োটিন, ভিটামিন বি9 ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 সাইনোকোবালামিন, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি ক্যালসিফেরল, ভিটামিন ই টোকোফেরল এবং ভিটামিন কে হচ্ছে ফাইলোকুইনন। ওকে, দেখো কোন ভিটামিন গুলো জলে দ্রবণীয় এবং কোন ভিটামিন গুলো ফ্যাটে দ্রবণীয়, এটাও পরীক্ষাতে প্রশ্ন আসে। তো কমেন্টের মাধ্যমে দেখি জানাও তো কারা পারো যে কোন ভিটামিন গুলো জলে দ্রবণীয় এবং কোন ভিটামিন গুলো ফ্যাটে দ্রবণীয়। বলো ভিটামিন এ ডি ই কে, এগুলো কি এ ডি ই কে, এইগুলো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। আর জলে দ্রবণীয় ভিটামিন বি এবং সি, ভিটামিন বি এবং সি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। শ্বাসমূল দেখা যায় নিম্নের কোন উদ্ভিদে? পদ্ম গাছ, ক্যাকটাস গাছ, সুন্দরী গাছ, মটর গাছ। বলো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক উত্তর কোনটি হবে বলো। শ্বাসমূল দেখা যায়, শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদে, নিম্নের কোন উদ্ভিদে? বলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সুন্দরী গাছে শ্বাসমূল দেখা যায়। শ্বাসমূল এবং ঠেসমূল দুটোই দেখা যায়। বিষয়টা খুব ভালো করে বুঝবে। দেখো শ্বাসমূল দেখা যায় মানে কি, সুন্দরী গাছ বা এই সমস্ত যে সমস্ত গাছগুলো রয়েছে তারা কর্দমাক্ত জলাভূমিতে জন্মায় বা সেখানে বেড়ে ওঠে, যে কারণে তাদের শ্বাসকার্য চালানোর জন্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেটা তারা মাটি থেকে সংগ্রহ করতে পারে না, কারণ শ্বাসরন্ধ্র সেখানে নেই। তার জন্য শ্বাসমূল উপরের দিকে দেখছো উঠে আছে, শ্বাসমূল, ঠিক আছে? গ্র্যাভিটি বা মহাকর্ষ শক্তির উল্টো দিকে এগুলো কিন্তু গ্রো করে, ঠিক আছে? এবং বায়ুমণ্ডল থেকে অক্সিজেনকে শোষণ করে তারা উদ্ভিদ দেহে যে অক্সিজেনের সরবরাহ সেটা কিন্তু প্রদান করে থাকে। ওকে, ঠিক আছে, চলো অপশন সি হবে সঠিক উত্তর। দেখো জরায়ুজ অঙ্কুরোদগম, একটা প্রশ্ন আছে, জরায়ুজ অঙ্কুরোদগম বা হচ্ছে ভিভিপ্যাডি অর্থাৎ সাধারণত কি বলতো লবণাক্ত বা হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ এটা দেখা যায়। জরায়ুজ অঙ্কুরোদ যে গম, এটা কি জরায়ুজ অঙ্কুরোদগম হচ্ছে গাছের মধ্যে থাকা যে সমস্ত ফল সেগুলো মাটিতে পড়ে তার অঙ্কুর না ঘটে ওই গাছের মধ্যে কিন্তু অঙ্কুরোদ্গম হয়, অর্থাৎ অঙ্কুর বের হয়। কারণ অনেকগুলো রয়েছে। এক নম্বর হচ্ছে তোমার প্রচুর পরিমাণে লবণাক্ততা এই মৃত্তিকাতে বা জলের মধ্যে থাকে। দু নম্বর হচ্ছে জলে ভেসে চলে যাওয়ার সম্ভাবনা থাকে ফলগুলো, যার জন্য ওই সমস্ত উদ্ভিদগুলোর অভিযোজন ক্ষমতাটাই সেরকম যাতে গাছের ফলের মধ্যেই সেখানে কিন্তু অঙ্কুরোদ্গম বের হয়। ওকে, অঙ্কুর বের হয়, এই কনসেপ্টটা রয়েছে এখানে। ওকে, এখানে অঙ্কুরোদ্গম বের হয়, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় সুন্দরী, গেওয়া, গরান ইত্যাদি উদ্ভিদে কিন্তু এগুলো দেখা যায়। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। 3 নম্বর প্রশ্ন, হেপাটোলজিস্ট কাদের বলা হয়? রক্তের ডাক্তার, হাড়ের ডাক্তার, কিডনির ডাক্তার, লিভারের ডাক্তার। বলো সঠিক উত্তর কোনটি হবে? ভেরি গুড। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে বলো। কোশ্চেন নাম্বার 3, সঠিক উত্তর কোনটি হবে? হেপাটোলজিস্ট কাদের বলা হয়? হেপাটোলজিস্ট কাদের বলা হয়? হেপাটোলজিস্ট বলা হয় লিভারের ডাক্তারদের। অপশন ডি হবে সঠিক উত্তর। তো বিভিন্ন যে সমস্ত ফিল্ডের ডাক্তাররা তাদের আমরা একটু দেখবো এখানটা। দেখো রক্তের ডাক্তারকে বলা হয় হেমাটোলজিস্ট, হাড়ের ডাক্তারদের বলা হয় অর্থোপেডিক বা অর্থোপেডিস্ট, কিডনির ডাক্তার বা রেনাল ডাক্তার নেফ্রোলজিস্ট, চোখের ডাক্তার অপথেমোলজিস্ট, ত্বকের ডাক্তারদেরকে বলা হয় চর্মরোগ বিশেষজ্ঞ অর্থাৎ ডার্মেটোলজিস্ট, দাঁতের ডাক্তারকে বলা হয় ডেন্টিস্ট, কানের ডাক্তারকে বলা হয় ইএনটি ডক্টর বা অটো লারিঙ্গোলজিস্ট। অটো লারিঙ্গোলজিস্ট, এখানে ইএনটি মানে জানো ইয়ার নোজ অ্যান্ড থ্রোট, এই তিনটে মিলিয়ে ইএনটি। ইএনটি এটা হচ্ছে ইএনটি। ওকে, ই এন এবং টি, ইয়ার নোজ এবং থ্রোট। আচ্ছা, নার্ভের ডাক্তার হচ্ছে নিউরোলজিস্ট, হৃৎপিণ্ডের ডাক্তার হচ্ছে কার্ডিওলজিস্ট, ফুসফুসের ডাক্তার হচ্ছে পালমোনোলজিস্ট। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। মায়োসিসের কোন পর্যায়ে সাইন্যাপসিস হয়? মায়োসিসের কোন পর্যায়ে সাইন্যাপসিস হয়? লেপটোনিন, প্যাকাইটিন, জাইগোটিন, ডিপ্লোটিন। মায়োসিসের জাইগোটিন পর্যায়ে সাইন্যাপসিস হয়। অপশন সি হবে সঠিক উত্তর। আমরা এখানে দেখে নেব। দেখো মায়োসিস কোষ বিভাজনের 4টি প্রধান দশা হচ্ছে কি কি? প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলাফেজ। কোষ বিভাজন বা সেল ডিভিশন বিষয়টা তোমাদের পড়তে হবে এখানে। এই 4টি দশা মিওসিস 1 এবং মিওসিস 2 উভয় বিভাজনেই পুনরাবৃত্ত হয়। যেখানে মিওসিস 1 বা মায়োসিস 1 এর প্রথম অর্থাৎ প্রফেজ বা প্রাক পর্যায়ে 5টি সাব ডিভিশনও রয়েছে, যেগুলো হচ্ছে লেপটোনিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস।
এবং এই সাব পর্যায়ের এই জাইগোটিন পর্যায়টিতে সাইন্যাপসিস নামক সমসত্ব ক্রোমোজোমের জুটি দ্বারা চিহ্নিত। ঠিক আছে, চলো ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে এএনএম এবং জিএনএম পরীক্ষার্থীদের পছন্দের সেরার সেরা প্র্যাকটিস সেট যদি রয়েছে সেটা হলো এক্সাম বাংলা পাবলিকেশনের এএনএম জিএনএম অ্যাডভান্স মক ফাইটার। বাজারে অন্যান্য সমস্ত বইয়ের থেকে একটি অতুলনীয়, ইউনিক এবং এক্সক্লুসিভ বই হচ্ছে আমাদের এই বইটি। যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত সংগ্রহ করনি তাদেরকে বলবো জাস্ট ভিডিওর লিংকে ক্লিক করবে, ভিডিওটার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, বাই নাও লিংকে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে, সেখানে বাড়িতে বসেই তুমি অনলাইনে থ্রু দিয়ে সংগ্রহ করতে পারবে। প্রশ্ন, ভুল উত্তরটি চয়ন করুন। পুরুষ জননকোষ পরাগ রেণু দ্বারা উৎপন্ন হয়, স্ত্রী জননকোষ গর্ভমুণ্ডে উপস্থিত থাকে, নিষেকের ফলে জাইগোট উৎপন্ন হয়, পুরুষ জননকোষ ও স্ত্রী জননকোষের মিলনকে নিষেক বলে। প্রথমত যদি আমরা দেখি, পুরুষ জননকোষ পরাগ রেণু দ্বারা উৎপন্ন হয়, ঠিক রয়েছে এটা। স্ত্রী জননকোষ গর্ভমুণ্ডে উপস্থিত থাকে না, এটা গর্ভমুণ্ডে উপস্থিত থাকে না, ফুলের মধ্যে উপস্থিত থাকে। নিষেকের ফলে জাইগোট উৎপন্ন হয়, হ্যাঁ ঠিক। পুরুষ জননকোষ এবং স্ত্রী জননকোষের মিলনকে নিষেক বলা হয়, ঠিক একদম। তাহলে আমাকে ভুল উত্তরটি চয়ন করতে বলেছিল, সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো এখানে বলা হচ্ছে স্ত্রী জননকোষ আসলে ডিম্বাণুতে অবস্থিত থাকে যা ফুলের ডিম্বাশয়ে থাকে, গর্ভমুণ্ডে নয়। গর্ভমুণ্ড হলো কি? ফুলের সেই অংশ যা নিষেকের সময় পরাগ রেণু গ্রহণ করে। উদ্ভিদের স্ত্রী প্রজনন অঙ্গ হলো পিস্টিল, যা মূলত তিনটি অংশ নিয়ে গঠিত: স্টিগমা, স্টাইল, ওভেরি। স্টিগমা, স্টাইল এবং ওভেরি। ওকে নেক্সট পরবর্তী কোশ্চেন। মানব দেহের রেচন পদার্থের পরিস্রাবণ কিডনিতে ঘটে। ভেরি গুড। এই কাজে সাহায্য করার জন্য কিডনির ভিতরে অনেক পরিস্রাবণ একক বা ইউনিট উপস্থিত থাকে। ঠিক আছে, এই পরিস্রাবণ এককগুলিকে কি বলা হয়? বাউম্যান ক্যাপসুল, নেফ্রন, কৈসিক নালী, অ্যালভিওলাই। সঠিক উত্তর কোনটি হবে? 6 নম্বর প্রশ্নের কোশ্চেন নাম্বার 6 সঠিক উত্তরটি আমার হবে হচ্ছে এলভিওলাই। অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব। দেখো নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। নেফ্রনকে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক বলা হয়। ওকে, বাউম্যান ক্যাপসুল গ্লোমেরুলাসকে আবৃত করে রাখে এবং রক্তকে প্রাথমিকভাবে পরিশুদ্ধ করে। কৈসিক নালী হলো ক্ষুদ্রতম রক্তবাহী নালী যা রক্তে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এর আদান প্রদান ঘটিয়ে থাকে। আর অ্যালভিওলাই কি বলতো? ফুসফুসের ছোট ছোট বায়ুথলি যা শ্বাসকার্যে সহায়তা করে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। ড্যাশ হলো একটি নল যা কিডনি থেকে মূত্রথলিতে প্রস্রাব বহন করে। ড্যাশ হলো একটি নল যা কিডনি থেকে মূত্রথলিতে প্রস্রাব বহন করে। স্ফিংক্টার, মূত্রনালী, গোবিনী বা ইউরেটার, মহাধমনী। সঠিক উত্তর কোনটি হবে বলো? কোশ্চেন নাম্বার 7 7 নম্বর প্রশ্ন। দেখো ডান দিকের ছবিটা দেখে বুঝতে পারছো কিনা একটু বলো। ডান দিকের ছবিটা 7 নম্বর প্রশ্নে। তো এই হচ্ছে কিডনি, সিম বীজ আকৃতির মতো কিডনি, মানুষের দুটো কিডনি দুদিকে। ঠিক আছে, এখান থেকে দেখো দুটো নালী এসছে দুটো কিডনি থেকে। এই যে ইউরেটার, ইউরেটার ঠিক আছে, কিডনি থেকে মূত্রথলিতে প্রস্রাব, এই যে মূত্রথলি, ইউরেথ্রা। ঠিক আছে, ইউরিনারি ব্লাডার যেটা হচ্ছে মূত্রথলি। তো এইখানে ঠিক আছে, এই ব্লাডার বা ইউরিনারি যে ব্লাডার মূত্রথলিতে, এখানে ইউরেটারের থ্রু দিয়ে কিডনি থেকে কিন্তু মূত্র এসে জমা হয়, তারপরে ইউরেথ্রা নালী দিয়ে সেটা বাইরে বেরিয়ে আসে। ওকে, সো অপশন আমাদের কোনটা হবে? অপশন হবে সি, গোবিনী বা ইউরেটার। অপশন সি হবে সঠিক উত্তর। কিডনি থেকে ফিল্টার হওয়ার পর ইউরেটারের মাধ্যমে প্রস্রাব মূত্রথলিতে সঞ্চিত হয়, মূত্রনালীর মাধ্যমে শরীরের বাইরে নির্গত হয়। নেক্সট পরবর্তী প্রশ্নে চলো। কোশ্চেন নাম্বার 8। সিঙ্গলস নামেও পরিচিত ভাইরাল সংক্রমণটির নাম কি যা ত্বকে বেদনাদায়ক ফুসকুড়ি বা ফোস্কা সৃষ্টি করে? হারপিস সাইটো মেগালো, হারপিস সিমপ্লেক্স, হারপিস জোস্টার, হারপিস এপস্টাইনবার্গ। সঠিক উত্তরটি হবে হারপিস জোস্টার। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। দেখো সিঙ্গেল সৃষ্টিকারী ভাইরাল সংক্রমণকে বলা হয় ভ্যারিসেলা জোস্টার ভাইরাস অর্থাৎ ভিজেডভি, যেটা চিকেন পক্সের জন্য কিন্তু গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে থাকে। সিঙ্গেলস শরীরের যে কোনো জায়গায় দেখা যেতে পারে, তবে এটি সাধারণত মুখ বা শরীরের এক পাশে দেখা যায় এবং আমাদের ত্বকে বেদনাদায়ক অর্থাৎ পেইনফুল ফুসকুড়ি বিভিন্ন জন্মায় এবং ফুসকা ফুসকা ছোপ ছোপ টাইপের হয়ে যায়। ওকে, অপশন সি হলো সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। ম্যালেরিয়া এবং কালাজ্বর কোন জীব দ্বারা সৃষ্টি হয়? ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, ভাইরাস। ম্যালেরিয়া এবং কালাজ্বর সঠিক উত্তরটা হবে প্রোটোজোয়া ঘটিত রোগ। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে হয় এবং প্রোটোজোয়া একটি কি এককোষী ইউক্যারিওটিক জীব। ম্যালেরিয়া সৃষ্টিকারী প্রোটোজোয়া হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভক্স। স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে কামড়ে ম্যালেরিয়া রোগ সংক্রামিত হয় এবং লোহিত রক্তকণিকাকে একদম ব্রেকডাউন করে দেয়, শরীরে রক্তের ঘাটতি দেখা যায়। আচ্ছা, ক্লোরোকুইন, কুইনাইন, পেলুড্রিন ইত্যাদি ওষুধ ব্যবহার করে ম্যালেরিয়া চিকিৎসা করা যায়। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এএনএম জিএনএম পরীক্ষার জন্য প্রত্যেকটা পয়েন্ট তোমরা দেখবে অ্যাডিশনাল ইনফরমেশন যে টেবিলগুলো তোমাদের দেওয়া হচ্ছে। ওকে, বক্সগুলো। আচ্ছা, কালাজ্বর সৃষ্টিকারী প্রোটোজোয়া হলো লেশমানিয়া ডোনোভানি। আচ্ছা, কালাজ্বর রোগ স্যান্ড ফ্লাই বা বালি মাছির কামড়ে হয়। এইটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে, বালি মাছি বা স্যান্ড ফ্লাই, যার কারণে কালাজ্বর হয়ে থাকে। নেক্সট, নিম্নলিখিত কোন অন্তঃক্ষরা গ্রন্থি বৃদ্ধি হরমোন নিঃসরণ করে? থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, শুক্রাশয়। নিম্নলিখিত কোন অন্তঃক্ষরা গ্রন্থি বৃদ্ধি হরমোন নিঃসরণ করে? 10 নম্বর অর্থাৎ গ্রোথ হরমোন নিঃসরণ করে। সঠিক উত্তরটা হবে অপশন বি, পিটুইটারি গ্রন্থি। গ্রোথ হরমোন বা জিএইচ নিঃসরণ করে থাকে এই পিটুইটারি, যাকে আমরা মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলে থাকি। এটা আই থিঙ্ক তোমাদের আমি এক্সপ্লেনেশনে আগের দিনে করিয়ে দিয়েছি, এক্সপ্লেনেশনের সাহায্যে আগের দিন তোমাদের আমি কিন্তু করিয়েছিলাম। নেক্সট দেখো, এখানে পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বা প্রভু গ্রন্থি বলা হয়। এটি মস্তিষ্কের গোড়ায় হাইপোথ্যালামাসের নিচে অবস্থিত। পিটুইটারি গ্রন্থি থেকে বৃদ্ধি হরমোন বা গ্রোথ হরমোন নিঃসৃত হয়
যা মানুষের বৃদ্ধি, কোষ প্রজনন এবং পুনর্জন্মকে উদ্দীপিত করে। গ্রোথ হরমোন নিঃসরণ হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, কোশ্চেন নাম্বার 11। কোন এনজাইম অ্যালকোহল তৈরিতে সাহায্য করে? জাইমেজ, লাইপেজ, ইনভার্টেজ, অ্যামাইলেজ। কোন এনজাইম অ্যালকোহল তৈরিতে সাহায্য করে? কোশ্চেন নাম্বার 11, প্রত্যেকের কাছ থেকে উত্তর আমি চাইবো। বলো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, জাইমেজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এনজাইম অ্যালকোহল তৈরিতে সাহায্য করে হচ্ছে জাইমেজ, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। দেখো জাইমেজ ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে চিনি অর্থাৎ সুক্রোজ, গ্লুকোজ জাতীয় খাবারকে ইথানল এবং কার্বন ডাই অক্সাইডে ভেঙে দেয়। জাইমেজ আমরা বেসিক্যালি কোথায় দেখতে পাবো? ইস্ট জাতীয় বিভিন্ন যে সমস্ত খাবার রয়েছে সেইখানে দেখতে পাবো। ওকে, সো অপশন এ হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অশ্রুতে যে উৎসেচকটি পাওয়া যায় সেটি হলো ড্যাশ। থায়ালিন, অ্যামাইলেজ, সুক্রেজ, লাইসোজোম। সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে লাইসোজোম, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অশ্রুতে বা চোখের জলে কোন উৎসেচক থাকে? লাইসোজোম, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মানুষের মেরুদণ্ডে কতগুলি অস্থি বা কোষেরুকা থাকে? মানুষের মেরুদণ্ডে কতগুলি অস্থি বা বোন বা কোষেরুকা থাকে? 33টি, 32টি, 21টি, 31টি, 30টি। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে 33টি। দেখো এটা হচ্ছে একটা হিউম্যান মেরুদণ্ড, মানুষের এটা হচ্ছে মেরুদণ্ডটা, তার চিত্র দেখতে পাচ্ছ তোমরা, যেখানে কোষেরুকাতে কটি কোষেরুকা রয়েছে? এখানে টোটাল 33টি কোষেরুকা রয়েছে এবং নামগুলো রয়েছে সার্ভিক্যাল, ঠিক আছে, থোরাইক, লুম্বার, স্যাক্রাল এবং কগিজিয়াল বা ককিক্স, ঠিক আছে, টেল বোন যাকে বলা হয়ে থাকে, একদম লাস্টের এই জায়গাটাকে আমরা বলছি। তো এখানে তোমরা একটা ট্রিক মনে রাখতে পারবে, C1 যেটা হচ্ছে সার্ভিক্যাল, C1 7টা রয়েছে, ঠিক আছে, T1 হচ্ছে থোরাইক, হচ্ছে T12 হচ্ছে 12টা রয়েছে, L5 রয়েছে অর্থাৎ 5টা রয়েছে এখানে, এবং S বা সার্কেল রয়েছে 5টা, ঠিক আছে, এবং কগিজিয়াল রয়েছে হচ্ছে টেল বোন রয়েছে লাস্টে, ঠিক আছে। তো এখানে যদি আমরা দেখি 7 12 সাথে 19, 19 5 24, 24 5 29 এবং লাস্টে কটা রয়েছে? 4টা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাবো কক্সিজিয়াল, দেখতে পাচ্ছ এখানে তোমাদের লিস্টটাও দিয়ে দিয়েছি। সার্ভিক্যাল বা গ্রীবাদেশীয় অঞ্চল 7টা, থোরাসিক বা বক্ষদেশীয় অঞ্চল 12টা, লাম্বার বা কটিদেশীয় অঞ্চল 5টা, স্যাক্রাল হচ্ছে 5টা এবং কক্সিজিয়াল হচ্ছে 4টা। এখানে তোমরা C7, T12, L5, S5, C4 এই ট্রিকটা সাহায্যে মনে রাখতে পারবে। আর প্রথম যে কোষেরুকা যে হাড়টা, তার নাম কি? অ্যাটলাস। প্রথম কোষেরুকার নাম হচ্ছে, যেটা ফার্স্ট এইখানের মধ্যে আসবে, ঠিক আছে, অ্যাটলাস তার নাম, ঠিক আছে। তো এই লিস্টটা অবশ্যই প্রত্যেকে দেখে নেবে। নেক্সট পরবর্তী কোশ্চেন, রাউলফিয়া সার্পেন্টিনা হলো একটি কি? বিষাক্ত সাপ, এডস এর অবদানকারী জীব, হেলমিন পরজীবী নাকি ঔষধি উদ্ভিদ? 14 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14। সঠিক উত্তর কোনটা হবে বলো? বলো সঠিক উত্তর কোনটা হবে 14 নম্বরের? কোশ্চেন নাম্বার 14 সঠিক উত্তর কোনটা হবে? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি, ঔষধি উদ্ভিদ। রাউলফিয়া সার্পেন্টিনা হচ্ছে ঔষধি উদ্ভিদ। রাউলফিয়া সার্পেন্টিনা একটি ঔষধি উদ্ভিদ। এটি মূলত রেসারপাইন ওষুধের উৎস হিসাবে পরিচিত। আর রেসারপিন উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি ইন্ডিয়ান স্ন্যাক রুট বা সর্পগন্ধা নামেও পরিচিত। নেক্সট কোশ্চেন, লোহিত শৈবাল সাধারণত কোথায় পাওয়া যায়? পাহাড় পর্বতে, শহরে, জলাশয়ে, মরুভূমিতে। লোহিত শৈবাল পাওয়া যায় হচ্ছে জলাশয়ে, অপশন সি হবে সঠিক উত্তর। দেখো জোয়ারের জল সমৃদ্ধ জলাশয় এবং প্রবাল প্রাচীরে লোহিত শৈবাল পাওয়া যায়। লোহিত শৈবাল জলজ প্রাণীদের জন্য খাদ্য সরবরাহ করে। ফাইকো এরিথ্রিন নামক রঞ্জক পদার্থের কারণে এই জাতীয় শৈবালের রং লাল হয়, যার জন্য এদের নাম হচ্ছে লোহিত শৈবাল। লোহিত শৈবালের বৈজ্ঞানিক নাম হচ্ছে রোডোফাইটা। লোহিত শৈবালের বৈজ্ঞানিক নাম কি? রোডোফাইটা। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নেবো লোহিত শৈবালের বেশ কিছু উদাহরণ। আইরিশ শৈবাল, দুলস, লেভার, কোরালাইন শৈবাল ইত্যাদি। লোহিত শৈবাল অন্যান্য শৈবালের থেকে পৃথক কারণ লোহিত শৈবালের ফ্ল্যাজেলা থাকে না। কি থাকে না? লোহিত শৈবালের ফ্ল্যাজেলা থাকে না। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, নিচের কোন দলটিকে উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়? ব্রায়োফাইটা, থ্যালোফাইটা, টেরিডোফাইটস নাকি জিমনোস্পার্ম? সঠিক উত্তর কোনটা হবে 16 নম্বর প্রশ্নের? উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়, অ্যাম্ফিবিয়ান্স বলা হয় কোনটিকে উদ্ভিদ রাজ্যের? অপশন এ ব্রায়োফাইটাকে, অপশন এ হবে সঠিক উত্তর। খুব ভালো করে এই এক্সপ্লেনেশনটা দেখবে। ব্রায়োফাইটা জাতীয় সদস্য যে সমস্ত উদ্ভিদ রয়েছে তারা আর্দ্র স্থলজ পরিবেশে জন্মায়, 1 নম্বর পয়েন্ট। কিন্তু জলের সাহায্য ছাড়া জনন বৃদ্ধি বিকাশ ঘটে না, তাই এরা অ্যাম্ফিবিয়াস বা উভচর, ঠিক আছে, অ্যাম্ফিবিয়াস বা উভচর। আচ্ছা, স্থলজ পরিবেশে জন্মালে এদের জীবন চক্রের একটি বিশেষ ধাপ জলের উপর নির্ভরশীল। আচ্ছা, থ্যালোফাইটা অপশনটা দেখবে, থ্যালোফাইটা সমাঙ্গদেহী উদ্ভিদ। উদ্ভিদের দেহ মূল কাণ্ড পাতা দ্বারা আলাদা নয়, এগুলিকে সাধারণত শৈবাল বলা হয়। টেরিডোফাইটা দেখো পরিবহনের জন্য বিশেষ কলা থাকা ছাড়াও উদ্ভিদের মূল কাণ্ড পাতায় আলাদা করা হয়। জিমনোস্পার্ম হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ, আর অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদ। বীজ কলার ভিতরে বিকাশ লাভ করে যা পরিবর্তিত হয়ে উদ্ভিদের ফল গঠন করে। জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, টেরিডোফাইটা, থ্যালোফাইটা এগুলো কিন্তু মাস্ট প্রত্যেকে দেখে নেবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর, সেটি হলো মেলানিন, সিলিকন, ইনসুলিন, কেরাটিন। সঠিক উত্তরটি হয়ে যাবে মানুষের গায়ের রং নির্ভর করে হচ্ছে মেলানিনের উপর, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। ওকে, মেলানিন মেলানোসাইট নামক কোষ থেকে উৎপন্ন হয়। এটি সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে ক্যান্সার প্রতিহত করে। মানুষের নখ চুলে কি থাকে বলতো? কেরাটিন। অনেক সময় দেখবে মানুষের চুলে কাটলে ব্যথা অনুভব হয় না, কেন? কিসের উপস্থিতির কারণে এটা হয় না? হচ্ছে কেরাটিনের উপস্থিতির কারণে হয় না, ঠিক আছে। এবং সেখানে অ্যাকচুয়ালি কোষ নেই কোনো, এটাও মাথায় রাখবে, কোনো কোষ নেই, দ্যাটস ওয়াই কিন্তু ব্যথা অনুভব হয় না, বাট সেখানে ক্যারোটিন রয়েছে, ক্যারোটিন সমৃদ্ধ। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন কলা কোনো ভৌত বা রাসায়নিক ক্ষতি থেকে শরীরের সুরক্ষার প্রথম ধাপ হিসেবে কাজ করে? অ্যাডিপোজ কলা, আবরণী কলা, পেশি কলা নাকি অ্যারিওলার কলা? সঠিক উত্তরটা হবে আবরণী কলা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি।
দেখো ত্বকের সবচেয়ে বাইরের স্তর যেটা হচ্ছে এপিডার্মিস, এই কলার উদাহরণ, মানে আবরণী কলার উদাহরণ। ত্বক কি শরীরকে বাইরে আঘাত থেকে রক্ষা করে। ত্বকের তিনটি স্তর রয়েছে, কি কি? অ্যাপিডার্মিস, ডার্মিস এবং হাইপোডার্মিস। কি কি? অ্যাপিডার্মিস, ডার্মিস এবং হাইপোডার্মিস। নেক্সট, পরবর্তী প্রশ্ন, নিচের কোন ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ, কোনটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ নয়? একটু আগে আমরা দেখলাম, ঠিক আছে। তো ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ নয় বলেছে সাইকাস ফাইনাস, জিঙ্কগো ফার্ন। দেখো ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ নয় হচ্ছে ফার্ন। অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। ফার্ন কি? ফার্ন একটি টেরিডোফাইটের উদাহরণ। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বৃহত্তম পেশি কোনটি? গ্লুটিয়াস ম্যাক্সিমাস, সার্টেরিয়াস, স্ট্যাপিডিয়াস, ট্রাপিজিয়াস। সঠিক উত্তর কোনটা হবে? মানবদেহের সবথেকে বৃহত্তম পেশি হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস। অপশন এ ইজ দা কারেক্ট আনসার। নেক্সট দেখো মানবদেহের সবথেকে ক্ষুদ্রতম পেশি কোনটা? মানবদেহের সবথেকে ক্ষুদ্রতম পেশি হচ্ছে স্ট্যাপিডিয়াস মাসল, স্ট্যাপিডিয়াস মাসল। ওকে, আর বৃহত্তম হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। দীর্ঘতম পেশি যদি বলি আমরা সার্টোরিয়াস, দীর্ঘতম পেশি সার্টোরিয়াস। ওকে, দীর্ঘতম পেশি গ্লুটিয়াস ম্যাক্সিমাস হলো নিতম্বের সবচেয়ে পৃষ্ঠীয় পেশি, যা নিতম্বের বাইরের তম পেশি হিসাবে পরিচিত, এবং এটি নিতম্বের এক্সটেন্সর পেশি হিসাবে কাজ করে। পা সোজা করতে সাহায্য করে এই গ্লুটিয়াস ম্যাক্সিমাস, যেটি হচ্ছে মানবদেহের বৃহত্তম পেশি। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট এন্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে আমাদের এই ছিল লাইফ সায়েন্সের উপরে বাছাই করা সেরা সেরা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন। আশা করবো ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার তো করবেই, এবং কমেন্টের মাধ্যমে ক্লাসটা শেষ হয়ে গেলে জানাবে যে ক্লাসটা কেমন লাগলো তোমাদের।